নেপালে। সরাসরি আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, তার মানে 2022 থেকে যদি ধরা যায় 3 বছরে 3 প্রতিবেশী রাষ্ট্র ভারতের কার্যত একই পরিণতি লক্ষ্য করা যাচ্ছে। আপনার কাছে শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশের পর এবার নেপালেও গণঅভ্যুত্থান হয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভের মাথায় প্রেসিডেন্টের বাসভবন সহ বিভিন্ন শহর এবং বিভিন্ন মন্ত্রীদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এরপরে খবর এসেছে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং হেলিকপ্টারে করে নেপাল ছেড়েছেন। এখানে তিনি কোন দেশে গিয়েছেন সেটা বলা মুশকিল। তবে নেপালের সরকারের পতন হয়েছে এবং বিক্ষোভের মুখে তিনি কিন্তু এই মুহূর্তে পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন এমন খবর এসেছে। নেপালে কেন এই বিক্ষোভটি হয়েছে এবং এশিয়া মহাদেশে বারবার কেন সরকার পরিবর্তন হচ্ছে এবং বিক্ষোভকারীদের যেটি দাবি সেটা হচ্ছে টানা কয়েক বছর হঠাৎ করেই যখন সোশ্যাল মিডিয়ার কয়েকটি প্ল্যাটফর্ম বন্ধ ঘোষণা করে সরকার এবং দুর্নীতির অভিযোগ এনেছেন এই সরকারের বিভিন্ন মন্ত্রী এবং এমপিদের বিরুদ্ধে। এরপরে কিন্তু আন্দোলন যখন তারা শুরু করে, প্রথম দিনেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ হয় এবং সেখানে প্রায় 19 থেকে 23 জনের নিহতর ঘটনা ঘটেছে, অনেকে আহত হয়েছে এবং পরবর্তীতে কারফিউ জারি করা হয়। এর প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন তিনি পদত্যাগ করেন। এই হত্যাকাণ্ডের পর তিনি দায় নিয়ে কিন্তু পদত্যাগ করেন। পরের দিন যখন কারফিউ জারি করা হয়, কারফিউ ভেঙে যখন বিক্ষোভকারীরা আবার বিক্ষোভ শুরু করে, তারপরে কিন্তু তারা প্রেসিডেন্টের বাসভবন সেখানে ঘেরাও করে, অগ্নিসংযোগ করে এবং এরপরে মন্ত্রণালয় থেকে যে ঘোষণাটি আসে সেটি হচ্ছে তিনি পদত্যাগ করতে সম্মত হয়েছেন অথবা সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করবে এমন একটি খবর এসেছে। তারপরে কিন্তু যেটি খবর শেষ পর্যন্ত তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং বিক্ষোভকারীরা কিন্তু বিভিন্ন শহর অলি গলি কিন্তু তারা দখলে নিয়েছেন এবং প্রেসিডেন্টের যে বাসভবন সেটাও কিন্তু তাদের এখন নিয়ন্ত্রণে এবং তারা বাংলাদেশে যেভাবে গণঅভ্যুত্থান হয়েছে জেএনজি যে স্টাইলটা সেটা কিন্তু ফলো করা হয়েছে এবং পুরো স্টাইলটাই ছিল বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে সেই আদলেই কিন্তু তাদের আন্দোলনটা হয়েছে এবং তারা খুব অল্প সময়ের মধ্যে সফল হয়েছেন। তারা মাত্র দ্বিতীয় দিনের মাথায়, অর্থাৎ প্রথম দিন যখন এর আগেও যখন আন্দোলন করেছে কিন্তু চূড়ান্ত আন্দোলন যখন করা হয় একদিন, তার পরের দিনই কিন্তু তারা চূড়ান্ত যে আন্দোলন সেটি তারা সফলতার মুখ দেখে এবং বিপুল ক্ষয়ক্ষতি, বাংলাদেশের মানুষের যে প্রাণহানি হয়েছে তার থেকে খুব কম, মাত্র 19 জন, হয়তো বা এটা আরো কিছু বাড়তে পারে। এই প্রাণহানির মধ্যেই কিন্তু সরকার পতন হয়েছে এবং আমরা যেটি দেখেছি বাংলাদেশের মানে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু তারা বিপরীত। কারণ হচ্ছে তাদের 19 জন বা 23 জন মারা যাওয়ার পরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দায় নিয়ে পদত্যাগ করেছেন, কিন্তু বাংলাদেশে সেটি হয়নি। পাকিস্তান বা শ্রীলঙ্কাতে যেটি হয়েছে, এখন এশিয়া মহাদেশের মধ্যে শুধু ভারত, পরবর্তী টার্গেট কি তাহলে ভারত হবে? এমনটি কিন্তু নানা বিশ্লেষণ থেকে আমরা যেটি মনে করতে পারছি যে হয়তো ভারতেও এই ধরনের কোনো একটি গণঅভ্যুত্থানের আশঙ্কা করা হচ্ছে এবং যেহেতু তামিলনাড়ু থেকে বারবার বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে বিজেপি সরকারকে কিন্তু তারা ভোট ডাকাত বলছে, তারা ভোট ডাকাত বা তারা স্বৈরতন্ত্র বা তারা ফ্যাসিস্ট চরিত্রের বা ফ্যাসিস্ট আচরণ করছে বিভিন্ন সময়। এ নিয়ে কিন্তু রাজনৈতিক যারা রয়েছেন অন্যান্য দল তারা কিন্তু বিভিন্ন সময় আঙ্গুল তুলছেন বিজেপির বিরুদ্ধে। তবে এবার কি বিজেপি বা ভারতের বিরুদ্ধে কি একটি লড়াই বা ভারতের ভিতরে অভ্যন্তরীণ যে কোন্দল সেটিকে দানা বাঁধতে পারে? এশিয়া মহাদেশে যেহেতু পরপর কয়েকটি সরকার পতন হয়েছে, এখন কিন্তু এই একটি দেশই রয়েছেন যে তারা গণতন্ত্রের পথে রয়েছেন কিন্তু তারা ফ্যাসিস্টের মতো আচরণ করছে, দুর্নীতি, ভোট কারচুপি সহ বিভিন্ন অভিযোগে কিন্তু তারা অভিযুক্ত এবং বাংলাদেশেও যেটি হয়েছে সেটিও কিন্তু এই ভোট এবং কারচুপি এবং বিভিন্ন সময় মন্ত্রী এমপিদের যে দুর্নীতির এর বিষয়ে কিন্তু গণঅভ্যুত্থানগুলো হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে ভারত কি করে এবং ভারতে কি গণ অভ্যুত্থান হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এবার নেপালের পরে, এবার নেপালের সরকার যেহেতু এটি দ্বিতীয় দিনের মাথায় তিনি দাবি দেওয়া মেনেও নিয়েছিলেন যে সোশ্যাল মিডিয়াগুলো আবার চালু করা হবে যেটি অবৈধ ঘোষণা করা হয়েছে, তারপরেও কিন্তু তারা আন্দোলন থামেনি, যেহেতু তারা একটি দুর্নীতি